5 মাসে আমাদের যে কনস্ট্রেন্ট নিয়ে আমরা শুরু করেছি, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা বিপর্যস্ত সমাজ ব্যবস্থা এবং একটা 15 বছরের একটা রাজতন্ত্র থেকে আমরা হঠাৎ করে একটা রিপাবলিকে ফিরে আসা এবং এটা জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, এটা তো চিন্তাই করা যায় না। আমরা যেই কাজগুলো আমরা অ্যাচিভ করেছি, আমার মনে হয় যে এটা খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েটেড আছে এবং এটা আমার মনে হয় যে এই অ্যাপ্রিসিয়েশনটা হয়তো আমরা অনেক অনেক পরে পাবো, মেবি 2-3 বছর পরে যে অনেকে বলবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি আমাদের 90-এ যে আমরা যেই ব্যবস্থার মধ্যে আসলাম, আমরা 90-এর আন্দোলনের পরে, তারপরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক, আমি এর আগে আমি যাচ্ছি না, পুরো আমি 70-এর দশক 71 থেকে 81 যদি দেখেন, পুরো দশকটা ছিল খতমের একটা রাজনীতি। আমরা খুব রেস্টলেস ছিলাম, যারা আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছি তারা এসে সবাই দেখা যাচ্ছে যে সে 72 সাল থেকে আমরা রেস্টলেস হয়ে গেছি যে না হচ্ছে না, আমার কিছু একটা করতে হবে দেশকে, আমার মতো করে আমি করব। মার্কসিস্টরা, মাওয়িস্টরা, যারা ব্যারাকে ছিলেন তারা, যারা পলিটিক্যাল পার্টি করছেন তারা, জাসদ যারা করছেন, সবার মধ্যে একটা রেস্টলেসনেস, এবং এই রেস্টলেসের বলি হয়েছেন অনেকে। আপনি যদি ওই লেখাগুলো পড়েন আপনি মানে অবাক হয়ে যাবেন। আমাদের মধ্যে এত খুন ছিল, আমাদের মধ্যে এত রাগ, আমাদের মধ্যে এত ঘৃণা, এবং ওই জায়গা থেকে আমরা উত্তরণ করে আমরা পুরো একটা স্ট্যাগনেন্ট 80-র দশক পেয়েছি। তারপরে 90-এর যে আমরা গণতান্ত্রিক যে আন্দোলন হলো এরশাদকে হটিয়ে, তারপরে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক একটা ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমাদের ইনস্টিটিউশন গুলো ইমপ্রুভ করবে। গণতন্ত্রের মধ্যে থাকলে হয় কি, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থাকি, এটা কাজ করে নাই আর একটা দিলাম, এইটা হচ্ছে না অন্যটা করলাম, করতে করতে একটা সমাজ একটা ম্যাচুরিটির দিকে যায় বা একটা সেটা আমাদের হয় নাই। আমাদের যে মূল ফাউন্ডেশনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা ধ্বংস হয়ে গেল, ঠিক না? সেই জায়গা থেকে এবং 15 বছরে হাসিনা একটা পুরো শেখ রাজতন্ত্র করলেন। হ্যাঁ, ওদের ওই আরবের শেখদের ছিল হলো তেল, আর ওনাদের কি ছিল আল্লাহ জানে। তো ওই তো ভয়াবহ একটা রাজতন্ত্র, কারো কোনো মুখে কথা বলার কোনো অধিকার নাই, কারো কিছু ইকোনমিকে যে যার মতো লুটপাট করছে। আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনি 4-5 হাজার আপনি মুরাল তৈরি করে ফেলেন, কোনো হিসাব নাই। আমরা এখনো হিসাব নিচ্ছি, একটা দিয়েছে যে 1200 কত, এটা আরো হবে। একটা আপনার পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরাল, ওটার কত 117 কোটি টাকা। কেন ইমাজিন দ্যাট, মানে এটা কোন দেশে আছি? ভাবতেই তো গা শিরা যায়। আপনি কি সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে এই পুরো কর্ণফুলীর নিচের দিয়ে টানেল নিয়ে গেলেন 12,000 কোটি টাকার, ওইটা ওইখানে আপনি নিয়ে আনোয়ারা কই যাচ্ছেন? আপনি কি হেভেনে যাচ্ছেন নাকি আপনি চিটাঙের রোডে যাচ্ছেন? মানে একটা লোক রিপোর্ট করে না। আপনি দেখেন, দেখতেছিলাম যে আমরা একটা ভয়াবহ একটা ইয়েতে, তো এই যে একটা সমাজ ব্যবস্থা, এমন একটা ভায়োলেন্ট, একটা ব্রুটাল একটা ডিক্টেটরশিপ, একটা করাপ্ট ডিক্টেটরশিপ থেকে আমরা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল এবং উনি প্যারিসে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তারা এসে যেটা দেখলেন যে এটা একটা মানে এমন একটা প্লেন কিনলেন, প্লেনটা শিওর একটা ক্র্যাশে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা এই এমন একটা জায়গায় আসছেন। এখন আমরা কি করছি, আমরা জিনিসপত্রের দাম কমেছে, দেশের যে টার্বুলেন্স ছিল সেটা গেছে, ভায়োলেন্স যেটা ছিল, একটু রিপ্রাইজাল অ্যাটাক ছিল, সেটা একদমই নাই। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত বছর এই সময় যা ছিল ঠিক এখন ঠিক সেইটাই আছে। আমি বলবো আমরা প্রতিদিন আমরা এই স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে ক্রাইমের স্ট্যাটিস্টিক্স কিরকম। তারপরে ইকোনমি, আপনি যদি যে গতিতে ইকোনমি যাচ্ছিল, এতক্ষণে এসে আমাদের রিজার্ভে $2 বিলিয়ন থাকার কথা ছিল, সেখানে আছে এখন 22 বিলিয়নের মতো। তো আমরা সেই জায়গাটায় আমরা উই মেড এ ম্যাসিভ কামব্যাক, এবং যেটা সবার জন আকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি আমরা করতে পেরেছি,
সেটা হচ্ছে যে আমরা একটা রোড ম্যাপ দিয়েছি, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। এবং আমাদের যে কাজটা এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হবে ঠিক ফ্যাসিলিটেটর। আমাদের পুরো বাংলাদেশে একটা অনেস্ট ডিবেট হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যে আমরা আমাদের যে আগামী 100-200 বছরের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে, আমরা কি কনস্টিটিউশন চাই, বা কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্ট আমরা চাই, বা আমরা পলিটিক্যাল ফিলোসফি কি আনতে চাই, বা আমাদের ইয়াং জেনারেশন কি ধরনের গভর্নমেন্ট চায়, বা আমরা ইলেকশন ব্যবস্থাটা কিভাবে করব, বা আমার পুলিশ ব্যবস্থাটা, পুলিশই সরকারের কতটুক কন্ট্রোলে থাকবে, পুলিশের কতটুক ইন্ডিপেন্ডেন্স পাবে, জুডিশিয়ারি কতটুক ইন্ডিপেন্ডেন্ট পাবে। আমাদের একটা হিস্টোরিক্যালি আমাদের গভর্নমেন্টগুলো জুডিশিয়ারিতে ইন্টারভেন করে আসছে, সেইটা ইনফ্লুয়েন্স থাকবে কি থাকবে না। পুলিশ আপনি দেখেন পুরোপুরি পলিটিক্যাল পার্টিগুলোর করায়ত্ত ছিল, যে কোনো পলিটিক্যাল, সেটা থাকবে কি থাকবে না। এই পুরো ব্যবস্থাকে আমি কিভাবে কোশ্চেন করব, করে আমি কিভাবে আগাবো, এটার একটা আমরা এই আগামী বছরে এই যে জাস্ট 15 তারিখে আমরা আশা করছি যে অনেকগুলো মোট 5টা কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেন্চুয়ালি ডায়ালগ হবে। এবং ডায়ালগের পরে আমরা এই যে আগামী 50, 60, 100 বছরে যে বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশটার বীজ কি আমরা এই ডায়ালগে রোপণ করতে পারবো কিনা, এটা একটা খুব বড় একটা কাজ। এবং আমাদের রিকোয়েস্ট সবার প্রতি, আপনারা অস্থির হওয়ার দরকার নাই, আপনার ডায়ালগে টেক পার্ট করেন। এইখানে যেরকম একটা ডায়ালগ হচ্ছে, আমাদের গভর্নমেন্টও সেই এইরকম ডায়ালগ গুলো, একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করা হয়েছে, সেই কনসেনসাস বিল্ডিং কমিশনের আওতায় সবার সাথে ডায়ালগ হবে। এবং আমরা আশা করছি একটা ভালো, আপনি কথাবার্তায় রেস্টলেসনেস ডাজন্ট ব্রিং এনিথিং। জি শফিক ভাই, আমার মনে হয় আপনার পয়েন্ট অফ ভিউ একদম ক্লিয়ার, এবং আমরা অবশ্যই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। আমার মনে হয় সকল রাজনৈতিক পক্ষ, অন্যান্য স্টেক হোল্ডারও সেই কথাই, সেই লাইনে কথা আমরা আশা করি সেই ডায়ালগটা যখন আমরা রিফর্মটা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো, একটা ভালো ইলেকশন হবে, এবং বাকি কাজটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যেগুলো আসবেন তারা এগিয়ে নেবেন। আমরা শেষে যেটা বললাম সেটা হচ্ছে যে সবাই যদি সর্বসম্মতিক্রমে একটা ঘোষণাপত্র অ্যাডপ্ট করেন, তো আমরা আমরা সাথে আছি। এই জিনিসটা আমরা আমাদের যে লাস্ট যেটা প্রেস কনফারেন্স হয়েছে সেটাই আমরা জানিয়েছি, এবং পরবর্তীতে আপনি জানেন গতকালকের আগেও আমি জানিয়েছি যে এটা নিয়ে আমাদের যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এটা নিয়ে গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। তো এটা আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি ধোঁয়াশা আছে। খুব বেশি ধোঁয়াশাটা তো সেদিন সৃষ্টি হয় যেদিন আসলে সরকারের দুজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কথাটা বললেন। এখন সরকার যে কোনো স্টেপ নিতে পারে, সেটা নিয়ে কথা হবে সরকার স্টেপ নেওয়ার পরে। তো সরকারি পক্ষই তখন দুইটা কথা বলছিল, সেজন্য আসলে এই প্রশ্নটা, অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম প্রসঙ্গে উৎপত্তি হচ্ছে। সরকারের অনেক উপদেষ্টাকে অনেক রকম প্রশ্ন করা হলে তারা কিছুটা বিরক্ত হন, সেটা যে কোনো বিষয় হোক, নির্বাচন থেকে শুরু করে তার দাপ্তরিক কাজ, সব জায়গাতে তো আসলে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, যেগুলো আসলে শেষ পর্যন্ত আপনার ক্লারিফাই করা লাগে। আমার মনে হয় না আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট, আমরা আমাদের কাজগুলো কি করছি আমরা সবসময় জানাচ্ছি। আপনার কি কোনো স্মরণকালে কোনো মেমোরিতে আছে যে একটা হেড অফ দ্য গভর্নমেন্টের কোন প্রেস সেক্রেটারি বা প্রতি বছর প্রতি সপ্তাহে 4টা প্রেস কনফারেন্স করেছে? আপনার গত 50 বছরের মেমোরিতে এটা আছে? সেটা দিয়ে আপনি আপনাকে তুলনা করছেন। আমি যদি আপনাকে নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করতে যাই, সেটা তো আসলে আপনার জন্য খান, আমি নাইমুল ইসলাম খান বা আগে যত খান আসেন তাদের না, আমরা বলছি যে আমরা এটা কেন করছি, আমরা এটা এই জন্য করছি যাতে এই আমাদের একটা ট্রান্সপারেন্সি থাকে, আমরা কি কাজগুলো করছি সেটা যাতে ইন্টারিম গভর্নমেন্ট কি কাজগুলো করছে সেটাকেই প্রেস উইং তুলে ধরছে। বিশেষ করে চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে যে কাজগুলো হচ্ছে
সেটা আমরা প্রতিনিয়ত তুলে ধরছি এবং সেই অনুযায়ী দেখেন আমরা যেগুলো কাজ করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। বাংলাদেশের এমন কোন জার্নালিস্ট নাই যদি বলেন যে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব, আমরা তাকে ইনক্লুড করছি। তারপরে আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ আছে, সেইটার মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি আমরা কি করছি, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, বা অন্যান্য প্রত্যেকটা পেজের মাধ্যমে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোকেই আমরা ইউজ করছি এবং আমাদের জনগণ সবাই এগুলোতে দেখছেন যে এই গভর্নমেন্ট কি করছে। তো ফলে আমাদের কাজ নিয়ে যে খুব বেশি ধোঁয়াশা আছে তা না, যেটা হচ্ছে যে আপনাদের যেই পরিমাণ আকাঙ্ক্ষা, যত আকাশচুম্বী আকাঙ্ক্ষা, তারা ভাবছেন যে হাসিনা চলে গেছে, এখন যেই ধরনের তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দেখতে চাচ্ছেন সেই জায়গাটা হয়তো হচ্ছে না। আমরা সেই জায়গাটা মানে এটা যেটা ম্যানেজিং এক্সপেকটেশন আমাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ।